সরকার আমাদের টাকা মেরে দিতে চাইছে, আমরা সেই জন্য রাস্তায় নেমেছি। শুভেন্দু অধিকারী যে কথা দিয়েছিল যে আমরা ক্ষমতায় যদি আসি তাহলে দিয়ে মিটিয়ে দেয়া হবে, কিন্তু আমরা দেখছি এই কমাসের মধ্যে ওনার কথা উনি রাখতে পারেন। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয় এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। ওই শুক্রবারের লোকেরাই করেছে, চিহ্নিত করেছে। ক্ষমতা আছে ঘাড়ে, এতদিন ধরে কি ঘাস কাটছে, করুক না, হিন্দু রাষ্ট্র ঘোষণা কর দিক, সব করে দিক। এতদিন ধরে করতে পারেন না, তাই ইনি জুম্মায় 2.5 মাসও হয়নি এখনো, সে আমিও জুম্মা বলে ফেললাম, আবার খেল শুরু হয়ে যাবে, তা এখনো 2.5 মাস হয়নি। তো এইসব ডায়লগ দিয়ে বলছি না, বিশেষ একটা সম্প্রদায়কে করার। বিজেপি সরকারের যে জুলুম, অত্যাচার এবং একতরফা সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে জেগে উঠেছে। শুভেন্দু অধিকারী জানে কারা ওনার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ এবং বিপ্লব ঘটাতে পারে, তাই উনি একটু হাতে ঘা পেয়েছে। আগামী দিনে উনি তো ভারতবর্ষের ইতিহাস পড়েছে, যত ইতিহাস বদলানোর চেষ্টা করেন শুভেন্দুবাবু কিংবা ওনার দল, উনি জানে যে পশ্চিমবাংলার ইতিহাস কারা বদলাতে পারে আর উনি কাকে টার্গেট করে, কারা মানুষের কাছে বিক্রি হয়ে যায় না, সেটা নওশাদ সিদ্দিকীর মানুষরা। সব চোরে চোরে মাসুদ ভাই, এগুলো সবাই জানতো, আমরাও জানতাম, কেউ হাত দেয়নি, সব নেতারা সুবিধা নিয়েছে। আমাদের সরকার এসছে, সমস্ত দুর্নীতি চোরাচালান সব কিছুর হিসাব হবে, তদন্ত হবে, সবাই শুরু হয়েছে। অনেক বড় বড় রাঘব বোয়াল এখনো আছে জলের মধ্যে ঘাই মারছে, সবকে ধরা হবে। আর এবার আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি, 20 বছর পর কলকাতায় সাহিত্যিক তসলিমা নাসরিন, 20 বছর পর কলকাতায় সাহিত্যিক তসলিমা নাসরিন আগামীকাল রবীন্দ্র সদনে তার বই প্রকাশের অনুষ্ঠান রয়েছে। প্রকাশিত হবে তসলিমা নাসরিন আত্মজীবনী সমগ্র। দর্শক, শুভেন্দু অধিকারীর কপালে দুঃখ রয়েছে। শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেবে শিক্ষকদের, গত সরকার শিক্ষকদের টাকা মেরে খেয়েছেন, সেই টাকাগুলি ফেরত এনে দিবেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু যেই দিন থেকে উনি সরকারে এসেছেন তার পরের দিন থেকে সেই কথাটি উনি ভুলে গিয়েছেন। দর্শক, আজকে সেই শিক্ষকরা রাস্তায় আন্দোলন সংগ্রাম করছে, তাদের সেই বেতন যেগুলি বকেয়া রয়েছে সেইগুলি নেওয়ার জন্য। কিন্তু যখন শুভেন্দু অধিকারী ক্ষমতায় ছিলেন না, তখন শুভেন্দু অধিকারী তাদের সাথেই ছিলেন, তাদের সাথেই মিছিল করেছেন, তাদের সাথেই আন্দোলন করেছেন তাদেরকে টাকা পাইয়ে দেওয়ার জন্য। কিন্তু আজকে যখন শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেছেন এবং প্রতিশ্রুতি তো অবশ্যই দিয়েছিলেন যে বিজেপি সরকার যদি ক্ষমতায় যেতে পারে পশ্চিমবঙ্গ থেকে, তাহলে আপনাদের টাকাগুলি ফেরত এনে দেওয়া হবে। কিন্তু আজকে যখন তিনি ক্ষমতায়, সেই টাকাগুলি কোনোভাবেই তিনি ফেরত এনে দেননি। অন্যদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিয়েও সেগুলিকে আবার অনেক জায়গা থেকে ফেরত নেওয়া হচ্ছে। আপনার কি মনে হয় যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের এই 2000-3000 টাকার জন্য যারা ধনী পরিবারের, তারা এতগুলি কাগজের তো সিস্টেম রেখেছেন না, এতগুলি কাগজ আমরা দেখেছি শুরুতেই যে অনেকগুলি কাগজপত্র জমা দিয়ে তারপরে টাকাগুলি আনতে হবে। তো আপনার কি মনে হয় যে তারা এই টাকাগুলি, এই সামান্য কিছু টাকা পাওয়ার জন্য তারা দৌড়দৌড়ি করে এতগুলি কাগজপত্র জমা দিয়ে এই 2000-3000 টাকা খাবে? তারা অবশ্যই গরিব মানুষ সেখানে কাগজপত্র জমা দিয়েছেন এবং তাদের ব্যাংকে এই টাকা ঢুকেছেন, কিন্তু তাদেরকে এখন ফেরত দিতে হচ্ছে। এটাই হচ্ছে শুভেন্দু অধিকারী। দর্শক, অন্যদিকে কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন। যেই তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে কলকাতা থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছিল। সে ইউরোপ, আমেরিকায় বিভিন্ন দেশে বসবাস করেছেন তারপর থেকে। তো সম্প্রতি কয়েকদিন আগে আমরা শুনেছিলাম যে তসলিমা নাসরিনকে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনবেন, কিন্তু আজকে তাকে ফিরিয়ে এনেছেন।
আজকেই তাসলিমা নাসরিন পশ্চিমবঙ্গের মাটিতে পাড়া দিয়েছেন এবং শুভেন্দু অধিকারী এবার তাকে কাজে লাগিয়ে আসলে তসলিমা নাসরিন দেখবেন মুসলিমদের দোষগুলি কিভাবে খুঁজে খুঁজে বের করতে হয় আর কিছু তথ্য প্রমাণ দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে হয় যে মুসলিমরা এতটা খারাপ সে তথ্য প্রমাণ দিয়ে তো সবাই কথা বলতে পারে না। যেমন ধরেন শুভেন্দু অধিকারী জাস্ট কি বলতে পারে, মৌলবাদী, জঙ্গি এসব বলতে পারে, দেশবিরোধী, মুসলমানদেরকে এইটুকু বলতে পারে, কিন্তু কোনোভাবে প্রমাণ বা মানুষকে বিভ্রান্ত করতে পারে না। শুভেন্দু অধিকারীকে উল্টো মানুষ পাগল মনে করে, কিন্তু এই তসলিমা নাসরিন মানুষকে এমনভাবে বোঝাবে, এমন এভিডেন্স সামনে রেখে মানুষকে বোঝাবে যে আসলেই কি তাহলে মুসলিমরা এতটা খারাপ? আপনার মাথায়ও সেই প্রশ্ন এসে যাবে একটা সময়। তো সেই কারণেই তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী এনেছেন। এখন আমার মনে হয় যে তসলিমা নাসরিনকে বিয়ে করে ওনাকে ওই পশ্চিমবঙ্গের নাগরিক বানিয়ে রেখে দেওয়া হোক। একদিকে বাংলাদেশের উপর এত ক্ষোভ, বাংলাদেশের মানুষ সেই 2001 সাল থেকে কিছু মানুষ আছে যারা 25 বছর ধরে সেখানে রয়েছে, কিছু মানুষ রয়েছেন যারা মোটামুটি 50 বছর, 60 বছর, 70 বছর ধরে তারা সেখানে ব্যবসা বাণিজ্য করেছেন, তারা সেখানে বাড়ি পর্যন্ত কিনেছেন, বিল্ডিং করেছেন। তাদেরকে এই বিজেপি সরকার ক্ষমতা আসার সাথে সাথে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাদের সেই বাড়িঘর, বিল্ডিং, তাদের সেই ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু কেড়ে নেওয়া হয়েছে তাদের কাছ থেকে। এটা বিজেপি সরকার করেছে। তো তাদের সাথে এমন ব্যবহার করলে, তারা বাংলাদেশি হিসাবে তাদের সাথে এমন ব্যবহার করেছেন, কিন্তু তাসলিমা নাসরিনকে এত তেল মেখে পশ্চিমবঙ্গে আনতেছেন শুভেন্দু অধিকারী, আপনার কি মনে হয় এখানে কোনো কারণ নেই? অবশ্যই এখানে কারণ রয়েছে। দর্শক, আমরা দেখতে পেয়েছি যে কিভাবে হিন্দু মহিলারা তারা রাস্তায় নেমেছেন এবং প্রতিবাদ করতেছেন যে মুসলিমদের উপর শুভেন্দু অধিকারী কেন এরকম নির্যাতন নিপীড়ন শুরু করেছেন। এই নির্যাতন নিপীড়ন শুভেন্দু অধিকারীর জন্য ভালো কিছু বয়ে আনবে না। অবশ্যই শুভেন্দু অধিকারীকে এর জবাব একদিন দিতে হবে। অন্যদিকে দিলীপ ঘোষ শুধু ভয় দেখিয়ে যাচ্ছে তৃণমূলকে বা মুসলিমদেরকে। উনি বলতেছেন অনেক রাঘব বোয়াল এখনও পানির নিচে ডুব দিয়ে আছে, তারা উকি ঝুঁকি মারতেছে, তাদেরকেও ধরা হবে। তো রাঘব বোয়াল ধরতে ধরতে আপনি না রাঘব বোয়াল হয়ে যান। আপনি তো যদি কোনোভাবে দলটা ক্ষমতা থেকে চলে যায়, আমি শুনছি যে 2029 সালের ভিতরে এই বিজেপি ক্ষমতা থেকে সরে যাবে এবং ক্ষমতা ছেড়ে তাদেরকে পালাতে হবে, এটা রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছেন। তো আমার মনে হয় দিলীপ ঘোষ সব থেকে বেশি কেলানি খাবে, শুভেন্দু অধিকারীর থেকেও বেশি দিলীপ ঘোষ কেলানি খাবে, আমি শিওর। দর্শক, আপনাদের জন্য কয়েকটি ভিডিও ফুটেজ আমি রেখেছি, সেই ভিডিওগুলি দেখে তারপরে যাবেন। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, এখনই একটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ 31শে জুলাই শুক্রবার, দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। টানা 3 বার 1.5 কোটির চেক বাউন্স। মহামেডানে হুমায়ুন কবিরকে ঘিরে বাড়ছে অসন্তোষ, সভাপতি বদলের জল্পনা। ভাঙড়ে জমি দখলের অভিযোগে কড়া বার্তা নওশাদ সিদ্দিকীর, দোষী হলে শাস্তি পেতেই হবে। গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণ কেন, কি ঘটেছিল বারুইপুরে? এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। সভাপতি বদলের জল্পনা। মহামেডানের আর্থিক সংকট কাটিয়ে ক্লাবকে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন সভাপতি হুমায়ুন কবির, কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ। সূত্রের খবর, ক্লাবের দেনা মেটাতে আর্থিক সাহায্যের জন্য তার দেওয়া মোট 1.5 কোটি টাকার চেক টানা 3 বার বাউন্স করেছে। এই ঘটনাকে ঘিরে ক্লাব কর্তাদের একাংশের মধ্যে ক্ষোভ বাড়ছে। রাজ্যে পালাবদলের পর মহামেডানের নতুন ম্যানেজমেন্ট গঠন করা হয়। সভাপতি হন নওদা ও রিজিনগরের বিধায়ক হুমায়ুন কবির।
দায়িত্ব নেওয়ার সময় তিনি ক্লাবের প্রায় 13 কোটি টাকার দেনা মেটাতে সাহায্যের আশ্বাস দিয়েছেন। তবে সূত্রের দাবি, তার দেওয়া চেক 3 বার বাউন্স হওয়ার পর তিনি ফের আশ্বাস দিয়েছেন চতুর্থবার অর্থ মিলবে। যদিও এই ইস্যুতে মোহামেডান কর্তৃপক্ষ এখনো সরকারিভাবে কোনো মন্তব্য করেনি। তবে সূত্রের খবর, সভাপতি পদে নতুন কাউকে আনার বিষয়েও ক্লাবের অন্দরে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে হুমায়ুন কবির নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মানতে নারাজ। তার দাবি, ক্লাবের স্বার্থেই তিনি চেক দিয়েছেন, কয়েকদিনের মধ্যে অর্থ ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি তিনি বলেন, তার অনুমতি ছাড়া আগে থেকে চেক জমা দেওয়া উচিত হয়নি এবং তিনি কোনো দুর্নীতি করেননি। এদিকে ক্লাবের সহ সভাপতি ওয়াসিম আকরাম জানিয়েছেন, 15ই জুনের মধ্যে নির্দিষ্ট অর্থ জমা দেওয়ার কথা থাকলেও 30শে জুলাই পর্যন্ত 1 টাকাও পাওয়া যায়নি। ফলে ক্লাবের আর্থিক সমস্যা আরও বেড়েছে। ফুটবলারদের বেতন বকেয়া রয়েছে। যদিও ক্লাব কর্তাদের উদ্যোগে বকেয়া পরিশোধ করে ফিফার নির্বাসনের আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে। তবে ট্রান্সফার ব্যানের কারণে বিদেশি ফুটবলার সই করানো যায়নি। ফলে প্রশ্ন উঠছে, হুমায়ুন কবিরকে সভাপতি করার সিদ্ধান্ত মোহামেডানের জন্য কতটা ফলপ্রসূ হয়েছে। ভাঙড়ে জমি দখলের অভিযোগ ঘিরে কড়া অবস্থান নিলেন আইএসএফ এর বিধায়ক নওসাদ সিদ্দিকী। তার স্পষ্ট বক্তব্য, ভাঙড়ে তোলাবাজদের কোনো স্থান নেই। অভিযোগ দায়ের হলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যাদের নামে অভিযোগ উঠেছে তারা প্রকৃত দায়ী হলে অবশ্যই তাদের শাস্তি পাওয়া উচিত। অভিযোগ, আইএসএফ এর নেতা আরাবুল ইসলামের 2 ঘনিষ্ঠ বাসন্তী রাজ্য সড়কের পাশে প্রায় 9 বিঘা জমির একটি প্লটের অর্ধেক দখলের চেষ্টা করেছেন। জমির মেন গেটে তালা ঝুলিয়ে কর্মীদের ঢুকতে বাধা দেওয়া ও হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। কলকাতার ব্যবসায়ী মাসুদ আলম দাবি করেছেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তার কেনা জমি জোর করে দখল নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আরাবুল ইসলাম অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বিতর্কিত জমির 4.5 বিঘা তার এক আত্মীয়ের নামে রেকর্ড রয়েছে এবং উল্টে তাদের জমি দখল করা হচ্ছে। তবে লালবাবু মোল্লা ও ফারাকুল ইসলামের পক্ষ থেকে মালিকানার দাবি সমর্থনে কোনো নথি দেখানো হয়নি। ঘটনায় ভাঙড় থানার পাশাপাশি ভাঙড় ডিভিশনের পুলিশ আধিকারিকদের দপ্তরে লিখিত অভিযোগ জমা পড়েছে। এখন প্রশাসনের পদক্ষেপের দিকেই নজর রয়েছে সকলের। গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণ কেন, কি ঘটেছিল বারুইপুরে? এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। বারুইপুর কাণ্ডের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারের ঘটনাকে কেন্দ্র করে জেলা পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের প্রশ্ন, কেন গভীর রাতে অভিযুক্তকে ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে ঠিক কি ঘটেছিল। আগামী 18ই আগস্ট মামলার পরবর্তী শুনানির আগে হলফনামা জমা দিতে হবে পুলিশকে। এনকাউন্টারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর আইনজীবীর দাবি, পুলিশের দেওয়া এনকাউন্টারের ব্যাখ্যা মনোগড়া বলে মনে হচ্ছে। অভিযুক্তকে গভীর রাতে ঘটনাস্থল নিয়ে যাওয়া এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাব এবং ঘটনার ভিডিও রেকর্ডিং ছিল কিনা তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এই ঘটনার বিস্তারিত উল্লেখ করে বারুইপুর জেলা পুলিশ সুপার অরবিন্দ কুমার আনন্দকে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। এদিকে বারুইপুর এনকাউন্টারের তদন্তভার ইতিমধ্যে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তকারী আধিকারিকদের বয়ানও রেকর্ড করা হয়েছে। বাকি অভিযুক্তরা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। সিঙ্গুরে কেমিক্যাল হাব করা যেতে পারে, শুভেন্দুকে পরামর্শ দিয়ে চিঠি শ্রমিক ভট্টাচার্যের। কেন্দ্রের নতুন 3030 কোটি টাকার ভব্য রসায়ন প্রকল্পের আওতায় বাংলায় একটি আধুনিক কেমিক্যাল পার্ক গড়ে তোলার আর্জি জানিয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লেখা চিঠিতে তিনি বলেন, এটি পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য একটি বড় সুযোগ এবং অন্য রাজ্যগুলির আগে কেন্দ্রের কাছে দ্রুত আবেদন করা উচিত। জমি নিয়ে বিতর্ক না থাকলে সিঙ্গুরেও এই প্রকল্প করা যেতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। চিঠিতে শ্রমিক জানান, নির্বাচিত প্রতিটি কেমিক্যাল পার্কের জন্য কেন্দ্র সর্বোচ্চ 1000 কোটি টাকা অনুদান দেবে। পাশাপাশি এই প্রকল্প বাস্তবায়িত করে হাজার হাজার কোটি টাকার দেশি বিদেশি বেসরকারি বিনিয়োগ, নতুন কর্মসংস্থান এবং কেমিক্যাল নির্মাণ, লজিস্টিক, ক্ষুদ্র মাঝারি শিল্প, বস্ত্র, ওষুধ, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং কৃষি শিল্প উপকৃত হবে। সম্ভাব্য কেমিক্যাল পার্কের জন্য তিনি সিঙ্গুর, হলদিয়া, রঘুনাথপুর ও দুর্গাপুরের নাম প্রস্তাব করেছেন। তবে রাজ্য চাইলে অন্য কোনো বিতর্ক মুক্ত উপযুক্ত জমিও বেছে নিতে পারে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা মনে করালেন প্রিয়ঙ্কা। মমতার কংগ্রেস ছাড়ার প্রসঙ্গেও জোর চর্চা। সংসদের বাইরে দলত্যাগী সাংসদের ছবি নিয়ে বিক্ষোভ দেখানোর সময় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় প্রিয়ঙ্কা গান্ধী বাট্রার। সেখানে কংগ্রেস থেকে তৃণমূলের নেতা যোগ দেওয়ার প্রসঙ্গ তুলে মন্তব্য করেন প্রিয়ঙ্কা। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের টিকিটে জিতে আসা সাংসদরাই দল ছেড়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে তাড়িয়ে দেওয়ার প্রসঙ্গও তোলেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ছেড়ে 20 জন সাংসদ এনসিপিআইতে যোগ দিয়েছেন। সেই ইস্যুতে তাদের ছবি সহ ব্যানার নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান কল্যাণ। তিনি অভিযোগ করেন, দল ভাঙানোর রাজনীতি করেই কেন্দ্রের সরকার চলছে এবং বাংলার গদ্দাররা এখন লোকসভায় বসে রয়েছেন। প্রিয়ঙ্কা গান্ধী বলেন,
কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়ার নেতারাই পরে আবার দল ছেড়েছেন। জবাবে কল্যাণ বলেন, তিনি নিজেও একসময় কংগ্রেসে ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কার না করলে আজ দলের এই পরিস্থিতি হতো না। প্রিয়ঙ্কা পাল্টা জানান, রাজীব গান্ধী মমতাকে সম্মান করতেন। এরপর কল্যাণ দাবি করেন, সিপিএম এর সঙ্গে সমঝোতার বিরোধিতা করায় মমতাকে দল ছাড়তে হয়েছিল। পুরো কথোপকথন জুড়েই দুই পক্ষের মধ্যে হাসি ঠাট্টার পরিবেশ ছিল, কোনো তিক্ত বাকবিতণ্ডা হয়নি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল গঠন, পরে ইউপিএতে যোগদান এবং জাতীয় রাজনীতিতে কংগ্রেস তৃণমূল সম্পর্কের ওঠানামার প্রসঙ্গ আলোচনায় উঠে এসেছে। এনডিএ বৈঠকে গেলেন না 3 এনসিপিআই এর সাংসদ। কালীঘাট তৃণমূলে ফের জল্পনা তুঙ্গে। সংসদে উপস্থিত থাকলেও এনডিএর বৈঠকে যোগ দেননি তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যাওয়া 3 সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ এনডিএ নেতৃত্ব এবং এনসিপিআই এর অন্য সাংসদদের বৈঠকে উপস্থিত থাকলেও ওই 3 জন গরহাজির থাকায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। সূত্রের দাবি, কালীঘাট তৃণমূলের সঙ্গে এনসিপিআই এর কয়েকজন সাংসদ যোগাযোগ করেছেন। তাদের বক্তব্য, তারা আদর্শগতভাবে সেকুলার এবং বিজেপির সঙ্গে থাকতে অস্বস্তি হচ্ছে। যদিও ঠিক কারা কারা যোগাযোগ করেছেন তা এখনো স্পষ্ট নয়। তবে আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠানকে ঘিরেই জল্পনা সব থেকে বেশি। এর আগে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়ার সময় আবু তাহের এবং খলিলুর রহমান জানিয়েছিলেন তারা বিজেপির সঙ্গে নন, পশ্চিমবঙ্গের স্বার্থে কাজ করতেই এনসিপিআইতে গিয়েছেন, এনডিএতে নয়। সেই আবহেই তাদের এনডিএ বৈঠক এড়িয়ে যাওয়ার নতুন করে প্রশ্ন তুলেছে। এই বিষয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, সকলকেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কেন ওই 3 জন যোগ দেননি তার উত্তর এনসিপিআই নেতৃত্বই দিতে পারবেন। অন্যদিকে তৃণমূল নেতা সৌগত রায় বলেন, তারা যদি কালীঘাট তৃণমূলে ফিরতে চান আবেদন করতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি বিবেচনা করবেন। পাশাপাশি তিনি বলেন, ওরা স্বাধীন নাগরিক, ওরা ধর্মনিরপেক্ষ, এর উত্তর আমি দিতে পারবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, 3 মামলায় রক্ষা কবচ দিল আদালত। রাজ্যে ক্ষমতা বদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া 3 মামলায় অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভবানীপুর, কালীতলা ও বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলাগুলিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ করতে পারবে না পুলিশ বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এর আগে সমস্ত এফআইআরে একযোগে রক্ষা কবচ চেয়ে অভিষেকের আবেদন মৌখিকভাবে খারিজ করেছিল আদালত। বিচারপতি জানিয়েছিলেন, পৃথক অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া সব মামলা একসঙ্গে যুক্ত করে সার্বিক রক্ষা কবচ দেওয়া সম্ভব নয়। শুনানির সময় শুভেন্দু অধিকারীর উদাহরণ টানলে বিচারপতি মন্তব্য করেন, সব পক্ষের বক্তব্য না শুনে আদালত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেবে না। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। ওই শুক্রবারের লোকেরাই করেছে, চিহ্নিত করেছি। ক্ষমতা আছে ঘাড়ে, এতদিন ধরে কি ঘাস কাটছে, করুক না, হিন্দু রাষ্ট্র ঘোষণা কর দিক, সব করে দিক। এতদিন ধরে করতে পারেন না, তাই ইনি জুম্মায় 2.5 মাসও হয়নি এখনো, সে আমিও জুম্মা বলে ফেললাম, আবার খেল শুরু হয়ে যাবে। তা এখনো 2.5 মাস হয়নি। তো এইসব ডায়লগ দিয়ে বলছি না, বিশেষ একটা সম্প্রদায়কে করার। দেখুন, আইনটা তো তৈরি করেছে বিশেষ করে যারা বিরোধী করবে তাদেরকে দমন করার জন্যে, নিজেদের জন্য তো নয়। এখন তো অতি সত্য কথা, মানুষ মানবে কি না মানবে জানি না, দেশ সংবিধান অনুযায়ী চলছে না। দেশের বিচারপতি বিচার না বসে আছেন তেনাদের কথাও যারা শাসকের ক্ষমতায় বসে তারা মানছে না। অতএব সরকার তার মন মতো চলছে, দেশকে তাদের মন মতো আইনের নিজেদের মতো করে চালাচ্ছে। যে দেশের যে আইন শাসক যে সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী যে চালাবে সেটা চলছে না তো আর। তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি একটা সময় এই শুক্রবারেতেই এসে মাথায় রুমাল দিয়ে অনেক জায়গায় বসেছেন, কিন্তু এখন যে প্ল্যাটফর্মে তিনি দাঁড়িয়েছেন সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তেনাকে সেই প্ল্যাটফর্মের ইশারাতেই চলতে হবে যেখানে ধর্মীয় বিভাজন। দেখুন, বিজেপি সরকারের কাছে একটাই এজেন্ডা আছে, ধর্মীয় বিভাজনের সুড়সুড়ি দিয়ে ভোট করিয়ে রাজনীতি করা। অতএব যেখানেই এরা যাই হোক সেখানে এরা প্রথমেই একটা ধর্ম, সেই ধর্মের বিভাজন তৈরি করার একটা চেষ্টা করে। তো সেই জায়গায় আজকে বর্তমান পশ্চিমবাংলায় তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি একটা সময় এই শুক্রবারেতেই এসে মাথায় রুমাল দিয়ে অনেক জায়গায় বসেছেন, কিন্তু এখন যে প্ল্যাটফর্মে তিনি দাঁড়িয়েছেন সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তেনাকে
সেই প্ল্যাটফর্মের ইশারাতেই চলতে হবে যেখানে ধর্মীয় বিভাজন। তবে আমি স্মরণ করে দিতে চাইছি, ভারত স্বাধীন হয়েছেন কিন্তু শুক্রবার দিনেই, অতএব এই দিনের একটা গুরুত্ব মহত্ত্ব কিন্তু আছে। অতএব আজকে যে অরাজকতা শুরু হয়েছে, এই অরাজকতার হাত থেকে মানুষকে আগামী দিন মুক্তি দেওয়ার জন্য এই শুক্রবার অর্থাৎ মুসলিম সমাজকে আরও এগিয়ে আসতে হবে, নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করে সর্বধর্মের মানুষের অধিকারের জন্য আরও সংগ্রাম, আরও এগিয়ে আসতে হবে। আন্দোলনকে ভয় করে যারা যারা অন্যায়ের সাম্রাজ্যে বসবাস করছে, তারা আন্দোলনকে ভয় করে। বিগত সরকার যেমন আন্দোলনকে দেখে ভয় করত, টাকা রিপিট আর রিপিট এই সরকার অনেক আগে থেকেও বলেছি, তা আজকে ইনিও সেই আন্দোলনকে ভয় করছে। অতএব তাই এইসব কথা বলে মানুষের মধ্যে মাইন্ডকে ডাইভার্ট করে একটা বিশেষ সম্প্রদায়কে জড়িয়ে দেওয়ার প্ল্যান করে একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করার চেষ্টা করছে। এই যে 5 জন আসামিকে গ্রেফতার করা হলো এবং দেখা গেল ধর্মতলার রাস্তায় তাদের খালি পায়ে হাঁটানো হচ্ছে, পিছনে পায়ে দড়ি বেঁধে, এরা কি মুসলিম বলে কি এইভাবে করা? অবশ্যই আমরা দেখলাম ভোট পরবর্তীতে অনেকেই টিএমসির দুষ্কৃতি কাজ করার জন্য ধরেছে, কিন্তু বেছে বেছে টিএমসির মুসলিম যারা মুসলিম হওয়ার কারণে, আমি তাদেরকে কতটা মুসলিম না মুসলিম তর্কে যাচ্ছি না, কিন্তু টিএমসি তাদেরকে দেখুন কোমরে দড়ি দিয়েছে, অন্যজনদের দেয় না, এটা দেখা গেছে। তো এই যে বিভাজন, আমি আবার বলছি, তো এটা বিভাজন তৈরি করে একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করে তাদের ভোট নেবার একটা কৌশল মাত্র। এই যে অভিযুক্ত সালমান, তাকে দেখা যাচ্ছে যে কোন রকম যে দোষ করেছে সেরকম ফুটেজ নেই, অথচ দেখা যাচ্ছে সে রাস্তাগুলিকে পরিষ্কার করছে, কিন্তু তাকেই গ্রেফতার করে। একজন সুনাগরিক হিসাবে আমি মনে করি এটা অনেক মহান কাজ, মহৎ কাজ। আমরা যখন কলিকাতায় কোনো প্রোগ্রাম করি, প্রোগ্রামের শেষে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, এটা দায়িত্ব, কারণ দেশ আমাদের, রাজ্য আমাদের, তার সার্বিক দিকে খেয়াল আমাদেরই দায়িত্ব। অতএব তিনি একটা মহান কাজের পরিচয় দিয়েছে। যে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় যখন ছাত্র আন্দোলন হচ্ছিল, তার মধ্যে থেকে একজন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে সব মুসলিম দেখেই গ্রেফতার করা হয়েছে। তাহলে কি এদের কি মুসলিমদের ওপরে কি ডাইভার্ট করার চেষ্টা করছে? দেখুন, দিল্লিতে একটা আন্দোলন হচ্ছিল কিছুদিন আগে, দেখেছেন, যারা আন্দোলনের মূল হর্তাকর্তা, দীর্ঘ 10-15 দিন আন্দোলন হলো, তাদেরকে কখনো পুলিশ পাঠালো না। একজন ব্যক্তি, নাম তার জুনায়েদ, মুসলিম হওয়ার জন্য শুধু খাইয়েছে। ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো আমার ধর্ম বলছে সব থেকে ভালো কাজ। ইসলামের নবী হজরত প্রফেট মোহাম্মদ সাল্লামকে এক ইহুদি সম্প্রদায়ের ধর্মগুরু রাহেব বলা হয়। তিনারা এসে জিজ্ঞেস করছে যে ইসলামের সব থেকে ভালো কাজ কি? হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাম বলছেন ইসলামের সব থেকে ভালো কাজ হচ্ছে ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো। মানুষ, মোটেই মুসলিম নয়, মানুষের যে কোনো ধর্মেই হতে পারে, মানুষকে খাওয়ানো। তো সেই কাজ আমার জুনায়েদ ভাই যখন করছে, মানুষকে খাওয়াচ্ছে, দেখুন তার বাড়িতে, তার বোনের বাড়িতে বিভিন্ন জায়গায় পুলিশ পাঠিয়ে দিল। তবে আমার দেশের বিচার ব্যবস্থার উপর আমাদের এখনো আস্থা আছে। দেখছিলাম সুপ্রিম কোর্টের রায়, দেখছিলাম, ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টকে, আমাদের দেশের সর্বোচ্চ দেশের বিচার ন্যায়ালয়, যেখান থেকে আমরা এখনো আস্থা রেখেছি। তো এই যে মুসলিমকে দেখে দেখে টার্গেট, এটা বিজেপির একটা ভোট কৌশলী ইস্যু, মুসলিমদেরকে টার্গেট। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমরা মুসলিম 79 বছর দেশ স্বাধীন হয়েছে, সবার জন্য আমরা মার খেয়েছি, কুরবানি হয়েছি, সব হয়েছি, কিন্তু যাদের জন্যই হয়েছি তারা কিন্তু আমাদেরকে উঁচু জায়গায় তোলার কখনো স্বপ্ন দেখেনি। তাই আমাদের হয়ে লড়াই দিবার, আমাদের হয়ে সেই উঁচু জায়গার কোনো ব্যক্তিত্ব সেরকম নাই যে আমাদেরকে গার্ড দেবে। এই জন্য আজকে আমাদের সেরকম কেউ গার্ড দিবার ব্যক্তি নাই বলেই আজকে আমাদেরকে বিশেষ করে টার্গেট করা হচ্ছে। এই যে বিজেপির তিরঙ্গা যাত্রা হয়েছিল সোমবারে, সেখানে দেখা যাচ্ছে একেবারে বামপন্থীর পতাকাকে বিছিয়ে তার উপরে জুতো মারা হচ্ছে এবং পিসাব করাবে এমন কথা বলা হচ্ছে। একটা দলীয় পতাকাকে এইভাবে অসম্মান, এটা কিভাবে দেখছে? না, রাজনীতিতে যার যেটা পছন্দ সে সেটা করবে। কালকে যদি বিজেপির পতাকা কেউ করে, সেটা বিজেপি কেমন হবে নেবে? অবশ্যই সেদের খারাপ লাগবে। ঠিক যে কোনো রাজনৈতিক দলের পতাকাকে এইভাবে ব্যবহার করা যারা করছে, তারা দেশের, আমার মনে হয়, সুস্থ পরিবেশকে নষ্ট করতে চাইছে। আর আমি যেভাবে হচ্ছে দেখছি, আমার মনে হয় বিজেপি নিজে থেকেই এমন কোনো
পাতা ফাঁদে পা দিতে চাইছে বা এমন কিছু করতে চলেছে, পড়োশি আশপাশের দেশে যা ঘটেছে, আমার মনে হয় ভারতের দিকেও বিজেপি সেই দিকেই নিয়ে যেতে চাইছে দেশকে। হয়তো সেরকমই একটা অঘটন ঘটাবার জন্য বিজেপি চাইছে। তা এটা জঘন্যতম একটা অন্যায়। কোনো দলীয় পতাকা তার পছন্দ, সেটাকে এইভাবে করা উচিত নয়। বিশেষ করে সাথে দেশের শান, দেশের মান, জাতীয় পতাকা আবার হাতে নিয়ে দেশ তো অধিকার দিচ্ছে, সেই দেশের পতাকা নিয়ে এরকম জঘন্য কাজ, এটা শুধুমাত্র তাহলে পতাকাটাকে একটা সাজানো নাটকের জন্য তারা হাতে নিয়েছে। মোটেও তাদের মধ্যে পতাকার যদি সেই ভালোবাসা থাকতো, তাহলে দেশ যেখানে সবাইকে গণতান্ত্রিক অধিকার দিচ্ছে রাজনীতি করা, তাদের দলীয় পতাকা থাকবে, সেই পতাকার উপর এইভাবে জঘন্য ব্যবহার করাটা মোটেই কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়। বিজেপির কর্মী সমর্থকদের দ্বারাই স্লোগান দেওয়া হচ্ছে যে জিহাদিদের চামড়া খুলে নেব আমরা, এবং বিভিন্ন রকম ছিঁড়ে ফেলবো, ফেলে ফেলবো। এদের কি গুন্ডা দমন আইনে ফেলা হবে না বলে মনে হচ্ছে? দেখুন, আইনটা তো তৈরি করেছে বিশেষ করে যারা বিরোধী করবে তাদেরকে দমন করার জন্যে, নিজেদের জন্য তো নয়। এখন তো অতি সত্য কথা, মানুষ মানবে কি না মানবে জানি না, দেশ সংবিধান অনুযায়ী চলছে না। দেশের বিচারপতি বিচার না বসে আছেন তেনাদের কথাও যারা শাসকের ক্ষমতায় বসে তারা মানছে না। অতএব সরকার তার মন মতো চলছে, দেশকে তাদের মন মতো আইনের নিজেদের মতো করে চালাচ্ছে। যে দেশের যে আইন শাসক যে সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী যে চালাবে, সেটা চলছে না তো আর। যে আমরা দেখতে পেলাম যে রাজ্য সরকার বলছে যে পশ্চিমবাংলাটাকে হচ্ছে গিয়ে হিন্দু রাজ্য বানাবে। হিন্দু দেশবেনই দিক না, কি বাকি আছে? 2014 থেকে এখন 26 চলছে, এই যে 12 বছর কেন্দ্রে বিজেপি সরকার বলেছিল হিন্দু রাষ্ট্র বানাবে। ক্ষমতা আছে ঘাড়ে, এতদিন ধরে কি ঘাস কাটছে? করুক না, হিন্দু রাষ্ট্র ঘোষণা কর দিক, সব করে দিক। এতদিন ধরে করতে পারেন না, তাই ইনি জুম্মায় 2.5 মাসও হয়নি এখনো, সে আমিও জুম্মা বলে ফেললাম, আবার খেল শুরু হয়ে যাবে। তা এখনো 2.5 মাস হয়নি। তো এইসব ডায়লগ দিয়ে বলছি না, বিশেষ একটা সম্প্রদায়কে করার দুঃখের বিষয় কি না, আমরা যতই বুঝাই বিশেষ একটা সম্প্রদায় এমন ঘোল খেয়ে আছে, আমাদের কথায় তাদের তাসির হবে না। তো সেই জায়গায় যারা আমাদের অমুসলিম ভাই আছেন, এডুকেটেড পারসন, দেশকে ভালোবাসেন, সংবিধানকে ভালোবাসেন, তাদের উচিত আমাদের অমুসলিম ভাইদের মধ্যে যারা বিজেপিকে ভালোবাসছে তাদের মধ্যে বেশি করে কাজ করা, তাদেরকে বোঝানো, তাদের যে ব্রেনকে বিজেপি হ্যাক করে নিয়েছে, হস করে নিয়েছে, তাদের থেকে ফিরিয়ে নিয়ে আসে। তা না করে যতগুলো দল আছে দেখুন, কি কংগ্রেস, কি বাম, কি টিএমসি, আরও ছোট, সেই দেখুন মুসলিম পাড়ায় গিয়ে বিজেপির বিরুদ্ধে বলছে। আরে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। এই যে 3000 টাকাটা অন্নপূর্ণা যাদেরকে দেওয়া হবে, এটা কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বোর্ডদেরকে দেওয়া হবে না। লিপস্টিক আর হচ্ছে পার্লারের খরচার জন্য তাদেরকে দেওয়া হবে। এটা সেই সব মানুষদেরকে দেওয়া হবে যারা খেতে পায় না, দিন আনে দিন খায়, এই সব মানুষদেরকে দেওয়া হবে। খুব ভালো কথা, মানে শুনেই সত্যি এই যদি দেওয়া উচিত তাদেরকেই দেওয়া উচিত। আপনি এটা বললেন, শুনে সত্যি খুব ভালো লাগলো। কিন্তু বিষয়টা হলো, দিলীপ বাবু, আপনি কিছুদিন আগেই, আপনি 3 মাস আগেই পঞ্চায়েত মন্ত্রী হয়েছেন। তার আগে আপনি বিজেপিতেই ছিলেন। যাই হোক, দেখুন, আমি পার্টি পলিটিক্স ব্যাপারে অতটা কিছু জানি না, আমি সত্যি অনেক কাঁচা। যদি কিছু ভুলভাল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। এবার বিষয়টা হলো, তো কিছুদিন আগে আপনি বিয়ে করেছেন, তো আপনার মিসেসকে দেখতাম, মানে আপনার যে পদ আসার আগে আপনার মিসেসকে দেখতাম যে হচ্ছে আপনার মিসেস শাড়ি পরে ঘুরতো। তো আপনি যে পদে এলেন তারপর থেকে দেখছি আপনার মিসেস ব্লেজার, বুট এগুলো পরে ঘুরে বেড়াচ্ছে। কিসের জন্য? কিসের জন্য বলুন তো? মানে মানুষ পদে এলেই, এবার আপনি যে বললেন যে হচ্ছে, আপনি যে কথাটা বললেন, তাহলে আপনার কথাটা তো মানালো না। বলুন তো, আমি কথাটা কি ভুল বললাম? আপনি যে বললেন যে ইঞ্জিনিয়ার বউদেরকে, ডাক্তারের বউদেরকে 3000 টাকা দিলে ওরা নাকি পার্লারে যে উড়িয়ে দেবে, তাহলে আপনার বউ কি করছে বলুন তো? আপনার পদটাকে নিয়ে আপনার বউ কি করছে? এদিক ওদিক যাচ্ছে, ঘুরছে, বেশ তো ভালোই দেখছি আপনার বউ এদিকে ওদিকে কনফারেন্স করছে। আমরা করলেই দোষ না? এই তো বলে, নিজের বেলায় আটিশুটি, পরের বেলায় চিমটি কাটে। দর্শক, এতক্ষণ আপনাদের যেই ভিডিওগুলি দেখতে বললাম বা যেই ভিডিওগুলি আপনারা দেখলেন, এই ভিডিও দেখার পর
আপনার কি মনে হলো? আপনার কোনো না কোনো প্রশ্ন তো অবশ্যই মাথার ভিতরে ঘুরতেছে, সেই প্রশ্নটা আমরা জানতে চাই এবং সেই প্রশ্নটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, শুভেন্দু অধিকারী মুসলিমদেরকে সহ্য করতে পারে না। মুসলিমরা যে ভারতবর্ষের ইতিহাস এবং স্বাধীন করার জন্য যে মুসলিমরাও কাজ করেছে, মুসলিমরা যে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে ইংরেজদের সাথে, সেটা শুভেন্দু অধিকারী মানতে পারে না কোনোভাবেই। শুভেন্দু অধিকারী মনে করতেছে যে মুসলিমদেরকে কীভাবে বাংলাদেশে বা পাকিস্তানে তাড়ানো যায়, এটাই উনি সবসময় স্বপ্ন দেখে, কিন্তু এই স্বপ্ন কখনোই ওনার পূরণ হবে না। নওশাদ সিদ্দিকী রয়েছে, আব্বাস সিদ্দিকী রয়েছে, এদেরকে তো অন্তত কখনোই কিনতে পারবেন না। দর্শক, আমার মনে হয় পশ্চিমবঙ্গের যারা ইসলাম মানেন, ইসলাম ধর্মের রয়েছেন, তারা নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট দিন এবং নওশাদ সিদ্দিকীকে মুখ্যমন্ত্রী পদে বসান, তাহলে আপনারা হিন্দু মুসলিম উভয় শান্তিতে থাকতে পারবেন। কারণ নওশাদ সিদ্দিকী কখনোই হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন করবে না, এটা হিন্দুরাও জানে। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।